যেগুলো মীমাংসিত ইস্যু, এই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই বলবেন এটা হাসিনার দালাল। মাওলানা মামুনুল হক যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাব্বির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। প্রিয় দেশবাসী, এহেন পরিস্থিতিতে আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সন্ত্রাসী মাস্তান বাহিনী সেদিন রয়্যাল রিসোর্টে আমার উপর হামলা চালিয়েছিল, আমি সেখানেও পিছপা হইনি, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। কাজে আমি সংশ্লিষ্ট সকল মহলকে বলবো, আগুন নিয়ে বেশি দিন খেলা করবেন না। এই আগুন নিয়ে খেলার পরিণাম কারো জন্যই শুভ পরিণতি ডেকে আনবে বলে মনে হয় না। প্রশ্ন করতে পারেন যে আপনার বিরুদ্ধে কেন এই হেনস্থা বা এই কার্যক্রম পরিচালনা করা হলো। প্রিয় দেশবাসী, রাষ্ট্রযন্ত্র, আদালত এবং প্রশাসন এই যে একটি পরিস্থিতি বিরাজ করছে, আমি মনে করি এর মূল উদ্দেশ্যই হলো ইসলামের পক্ষে আমার সোচ্চার কণ্ঠকে স্তব্ধ করে দেয়া। এই জাতীয় যেই ধরনের অভিযোগ দিয়ে আমার চরিত্রকে হনন করার অপচেষ্টা চালানো হচ্ছে, সেই বিষয়ে আমি নিরপরাধ এবং এই ধরনের কোনো চারিত্রিক কোনো কালিমা আমার উপর নেই। এই বিষয়ে আমি এতটাই নিজের উপর কনফিডেন্ট, জান্নাতারা ঝর্ণা আমার দ্বিতীয় স্ত্রী, এই বিষয়ে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, সে আমার বৈধ বিবাহ বন্ধনে শরীয়ত সম্মত উপায়ে সে আমার স্ত্রী, এটা যদি না হয়ে থাকে, এ ব্যাপারে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, আমি আবারও দ্ব্যর্থহীনভাবে বলছি, আমার উপর আল্লাহর গজব নাজিল হোক। তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে? আমার পর্দানসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে, জাতির মানুষের সামনে তার পর্দার বিধান ভঙ্গ করে যেই অধিকার তারা ক্ষুণ্ণ করেছে, এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম। জাতীয় সংসদের ভেতর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা পুরো দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে। সংসদের এক সদস্যের বক্তব্য, স্পিকারের মন্তব্য, বিরোধী দলের প্রতিবাদ এবং পরবর্তীতে সেই বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি এখন উত্তাল। হঠাৎ কেন জাতীয় সংসদে মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনা? এর পিছনে কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? আজ এই ভিডিওতে সবকিছু প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই শেয়ার করে দিন। তো প্রিয় দর্শক, মামুনুল হককে নিয়ে সংসদে ঠিক কী আলোচনা হয়েছিল, চলুন শুরুতেই সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাব্বির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। মাননীয় সদস্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না নাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হলো যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, এর কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতাবিয়াতে এক্সপার্ট নাকি? আপনি বলেন। মুতাবিয়াতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এ ধরনের আলোচনা তো এখন হওয়ার সমীচীন না। আমি আশা করি মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতাবিবাহ করেন নাই, গাজীপুরে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারাস করা হয়েছিল নারায়ণগঞ্জ, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ আমির জামা মাননীয় স্পিকার। তা আমি চাইবো যে এটা আপনি এক্সপান্ড করবেন। পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপেন্স করার জন্য। ধন্যবাদ। মাওলানা মামুনুল হকের এই বিষয়ে আলাপ করা সংসদের কার্যবিবরণীতে আসার কোনো প্রয়োজন নেই। এবং তাছাড়া এখনো কিন্তু এটা আমি বলার ইচ্ছা ছিল না, তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন নাই। যাই হোক, এটা নিয়ে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। মুজিবুর রহমান সাহেব কি বলবেন এই সম্পর্কে? বলেন না কিছু। এটা একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ, এখানে আলোচিত হোক, এটা চাই না আমরা। দর্শক, সংসদে এই বক্তব্য দেওয়ার পর
তীব্র প্রতিবাদ তৈরি হয় এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্পিকার নিজেই হস্তক্ষেপ করতে বাধ্য হন। কিন্তু স্পিকার সেই বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়ে ঠিক কী বললেন, চলুন স্পিকারের সেই ভিডিওটি এবার দেখে নেওয়া যাক। গত বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপান্স করেছি। সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপান্স করা হলো এবং ভবিষ্যতে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন বাজেট বক্তৃতা বা অন্যান্য বক্তৃতায় যার পক্ষে এখানে এসে নিজকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি। সংসদের এই ঘটনার পর শুধু রাজনীতিবিদরাই নন, দেশের শীর্ষ আলেমরাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এই বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মুফতি আমির হামজা কী এমন বক্তব্য দিলেন, চলুন এবার তার সেই বক্তব্যটি শুনে আসি। আপনি কোন সাহসে সেই মিটে যাওয়া মীমাংসিত বিষয়গুলোর সামনে এনে জাতিকে ডিভাইডেড করতে যাচ্ছেন? যেগুলো মীমাংসিত ইস্যু, এই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই বলবেন এটা হাসিনার দালাল। আমি আজ যে আন্দাজে একটা দলের ওপরে মিথ্যা তহমত লাগিয়ে দেই, আপনি কোন সাহসে সেই মিটে যাওয়া মীমাংসিত বিষয়গুলোর সামনে এনে জাতিকে ডিভাইডেড করতে যাচ্ছেন? যে জবান দিয়ে মিথ্যা কথাগুলো জাতির ভেতরে প্রচার করেন, আল্লাহ ইচ্ছা করলে জবান আপনাকে না দিলেও পারত। দর্শক বন্ধুরা, আলেমদের হুঁশিয়ারি এবং রাজনৈতিক তুলপাড়ের মাঝে এবার আমাদের জানা দরকার সেই মূল ঘটনাটি, সেই দিন রিসোর্টে আসলে কি ঘটেছিল। এই বিষয়ে স্বয়ং মাওলানা মামুনুল হক নিজে লাইভে এসে সব বিতর্ক আরও আগেই পরিষ্কার করেছেন। চলুন সরাসরি মামুনুল হকের মুখ থেকেই সত্যটা শুনে নেওয়া যাক। প্রিয় দেশবাসী, আমি একাধিক বিয়ে করেছি। শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে 4টি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও 4 বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি 4টি বিবাহ করি তাহলে এতে কার কি? আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার, সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে, সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি, তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি? সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে, আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে, কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো, কতটুকু পর্যন্ত জানাবো না, সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার। আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন, আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন। আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব, কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব, তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব, সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। কাজেই সেই বিষয়ে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সেটি থাকবে একান্তই স্ত্রীর। তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে? আমার পর্দানসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে, জাতির মানুষের সামনে তার পর্দার বিধান ভঙ্গ করে যেই
অধিকার তারা ক্ষুণ্ণ করেছে, এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম। প্রিয় দেশবাসী, এই যে একটি অবস্থা তৈরি করা হয়েছে, আশু এই অবস্থার যদি অবসান না ঘটে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবেই একটি সংঘাতমূলক পরিস্থিতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে। কাজে আমি সংশ্লিষ্ট সকল মহলকে বলবো, আগুন নিয়ে বেশি দিন খেলা করবেন না। এই আগুন নিয়ে খেলার পরিণাম কারো জন্যই শুভ পরিণতি ডেকে আনবে বলে মনে হয় না। প্রশ্ন করতে পারেন যে আপনার বিরুদ্ধে কেন এই হেনস্থা বা এই কার্যক্রম পরিচালনা করা হলো। প্রিয় দেশবাসী, রাষ্ট্রযন্ত্র, আদালত এবং প্রশাসন এই যে একটি পরিস্থিতি বিরাজ করছে, আমি মনে করি এর মূল উদ্দেশ্যই হলো ইসলামের পক্ষে আমার সোচ্চার কণ্ঠকে স্তব্ধ করে দেয়া। প্রিয় দেশবাসী, এহেন পরিস্থিতিতে আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সন্ত্রাসী মাস্তান বাহিনী সেদিন রয়্যাল রিসোর্টে আমার উপর হামলা চালিয়েছিল, আমি সেখানেও পিছপা হইনি। আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং স্পষ্ট ভাষায় জোর গলায় তাদের প্রতিটি অন্যায় কথার প্রতিবাদ আমি জানিয়েছি। তবে আমি ব্যক্তিগতভাবে মানুষ একা হওয়ার কারণে অনেকগুলো সন্ত্রাসীকে যথাযথভাবে আমি মোকাবেলা করতে পারিনি। এই জাতীয় যেই ধরনের অভিযোগ দিয়ে আমার চরিত্রকে হনন করার অপচেষ্টা চালানো হচ্ছে, সেই বিষয়ে আমি নিরপরাধ এবং এই ধরনের কোনো চারিত্রিক কোনো কালিমা আমার উপর নেই। এই বিষয়ে আমি এতটাই নিজের উপর কনফিডেন্ট, সেই জায়গাটা থেকেই আমি মুবাহালা করার মতো সৎসাহস আমি রেখেছি। পূর্বের বিবাহ বন্ধন শরীয়ত সম্মতভাবে সম্পাদিত না হয়ে থাকে, এই বিষয়ে জান্নাতারা ঝর্ণা আমার দ্বিতীয় স্ত্রী, এই বিষয়ে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, সে আমার বৈধ বিবাহ বন্ধনে শরীয়ত সম্মত উপায়ে সে আমার স্ত্রী, এটা যদি না হয়ে থাকে, এ ব্যাপারে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, আমি আবারও দ্ব্যর্থহীন ভাবে বলছি, আমার উপর আল্লাহর গজব নাজিল হোক। যদি কেউ আমার এই কথাকে অস্বীকার করতে চায়, যদি কোনো মুমিনের সন্তান, মুমিন যদি ইমানদার মুসলিম যদি হয়ে থাকে, তাহলে তাকে আমার পক্ষ থেকে এই উদার আমন্ত্রণ থাকলো যে আপনিও আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। আসুন, আপনিও এই কথা আমাকে বলুন যে যদি আপনি আমার উপর মিথ্যা অপবাদ দানকারী হয়ে থাকেন, তাহলে আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে। দেখি এই ধরনের সৎসাহস বাংলাদেশে কোনো মায়ের সন্তান রাখেন কিনা। প্রিয় দর্শক, পুরো ঘটনাটি আপনারা দেখলেন। সংসদের ভিতরে একজন আলেমকে নিয়ে এই ধরনের আলোচনা এবং পরবর্তী প্রতিক্রিয়া, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি? এটি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সত্যটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।